চ্যাপ্টার 1 আমরা শুরু করছিলাম। চ্যাপ্টার 1 এর 3 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং কি, দেন একটা আদর্শ ম্যাথমেটিক্যাল মডেল গঠনের জন্য কি কি স্টেপ অবলম্বন করতে হবে সেসব ডিসকাস করছিলাম। এখন আমরা দেখব ম্যাথমেটিক্যাল মডেলিং এর বিভিন্ন প্রকার। বেশ কয়েক প্রকার ম্যাথমেটিক্যাল মডেল হতে পারে। ফার্স্ট ওয়ানটা হচ্ছে লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ম্যাথমেটিক্যাল মডেল। লিনিয়ার বলতে কি বোঝায় আপনি ইতিমধ্যে জানেন। লিনিয়ার মানে হচ্ছে সরলরৈখিক। আমরা সরলরেখার ইকুয়েশন কি জানি? সরলরেখার জেনারেল ইকুয়েশনটা হচ্ছে স্ট্রেট লাইনের x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, সরলরেখার সাধারণ সমীকরণ। তাহলে দেখেন এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে x, যার পাওয়ার কত 1, ভ্যারিয়েবল y পাওয়ার হচ্ছে 1। তাহলে কোন একটা ইকুয়েশনে ভ্যারিয়েবলের পাওয়ার যদি 1 থাকে তাহলে সেটাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। আর একটু আগে প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা একটা ম্যালথেসিয়ান মডেলের যে ম্যালথেসিয়ান মডেলটা নিয়ে কাজ করছিলাম। আমাদের ম্যালথেসিয়ান মডেলটা ছিল এমন যে এসব নিয়ে তো আরও কথাবার্তা বলবো, বাট ইকুয়েশনটা আমরা দেখেছিলাম, সেহেতু ইকুয়েশনটা লিখছি। ডিপি আপন ডিটি ইকুয়ালস টু আমরা লিখছিলাম বি মাইনাস বার্থ রেট মাইনাস ডেথ রেট ইন্টু পি। এখানে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে পি। দেখেন এই ভ্যারিয়েবল পি এর মাথার উপরে পাওয়ার কত 1, তাহলে এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। আর যেহেতু এখানে ডিফারেন্সিয়াল ফর্ম হচ্ছে ডিপি আপন ডিটি, সেহেতু এটা বলতে পারবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের এই ইকুয়েশনটার নাম কি? এটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আশা করছি লিনিয়ার বলতে কি বুঝেছেন, অর্থাৎ ভ্যারিয়েবলের পাওয়ার 1 থাকবে। এখানে কথাবার্তা লিখা আছে যদি পড়ি যে লিনিয়ার মডেলে ভ্যারিয়েবলগুলির মধ্যে সম্পর্ক সরল লেখার মতো হয়। এখানে ভ্যারিয়েবলগুলি একে অপরের সাথে সরাসরি সমানুপাতিকভাবে কিংবা ব্যস্তানুপাতিকভাবে যুক্ত থাকে, বা এতে হলো কাহিনী। এখন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে একটা সরলরৈখিক সমীকরণ যে y ইকুয়ালস টু mx প্লাস c। এখানে y এবং x ভ্যারিয়েবল এবং m হলো ঢাল এবং হচ্ছে ইন্টারসেপ্ট আমরা জানি। এখন নন লিনিয়ারটা কি? নন লিনিয়ার মডেলের ভ্যারিয়েবলগুলোর মধ্যে সম্পর্ক জটিল হবে, কমপ্লেক্স হয় এবং সরলরেখার মতো হয় না। এখানে ভ্যারিয়েবলগুলো একে অপরের সাথে জটিলভাবে সংগত হয়। অর্থাৎ যখনই কোনো একটা ইকুয়েশনে ভ্যারিয়েবলের পাওয়ার 1 থেকে বেড়ে 2, 3 এসব হবে, তখন কি হবে? ওটা আর সরল স্ট্রেট লাইন থাকে না। আমরা জানি, আমরা বৃত্তের ইকুয়েশন কি জানি? বৃত্ত কি ভাই? সরল বক্র, কার্ভ লাইন। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার হচ্ছে বৃত্তের সাধারণ ইকুয়েশন, তাই না? যখন এটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। দেখেন এখানে ভ্যারিয়েবলের পাওয়ার কত? 2 করে। তাহলে এটা কি স্ট্রেট লাইন? না, কার্ভ, বক্র হয়ে যায়। ঠিক তেমনি নন লিনিয়ার সেগুলোকে বলবো যেখানে ভ্যারিয়েবলটা কি হয়ে যায়? ভ্যারিয়েবল পাওয়ারটা একের চেয়ে বেশি হিসাবে। এই যেখানে আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা আমরা লজিস্টিক গ্রোথ মডেল বলি। লজিস্টিক গ্রোথ মডেল কি এসব নিয়ে আমরা বিস্তারিত আদ্যপান্ত পড়ালেখা করবো, বাট এখানে জাস্ট ইকুয়েশনটা দেওয়া আছে, সামনে আমরা পরে কাজ করবো। তখন এই ইকুয়েশনটাকে আমরা বলবো নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন নন লিনিয়ার বলছি? কারণ আপনি যদি একলাইন ক্যালকুলেশন করে দেখেন, এই যে ডিপি আপন ডিটি আর এখানে আর পি কে যদি এগুলোর সাথে গুণ করে দিই তাহলে কি পাবো? ইকুয়ালস টু আর পি মাইনাস এই যে পি স্কোয়ার আর আপন জাস্ট আর পিটাকে গুণ করে ফেললাম কে। দেখেন এখানে ই স্কোয়ার চলে এসছে, এই যে পি স্কোয়ার। তাহলে এখানে ভ্যারিয়েবল পি এর উপরে স্কোয়ার, মিন এটা হচ্ছে আর লিনিয়ার নাই, এটা এখন কি হয়ে গেছে? নন লিনিয়ার। আমাদের দ্বিতীয় প্রকারগুলো হচ্ছে ডিটারমিনিস্টিক মডেল এবং আরেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মডেল, যেটাকে বলে একটু পরই। যে ডিটারমিনিস্টিক মডেলের প্রতিটি ইনপুটের জন্য আউটপুট সম্পূর্ণভাবে নির্ধারিত থাকে। এখানে কোনো অনিশ্চয়তা থাকে না। কাহিনীটা হলো যে এখানে জাজমেন্টের প্রয়োজন হয় না। আমরা এফ ইকুয়ালস টু এম এ যে নিউটনের সূত্র জানি, কিংবা কোনো পরন্ত বস্তুর ক্ষেত্রে জি মাপার যে সূত্র, সবগুলো কি ভাই? পূর্ব নির্ধারিত না? আপনি জানি যে এখানে এম এর ভ্যালু আর এর ভ্যালু যদি পুট করে দিই, যা পাবো যেখানে নিয়ে যান এখানে আমরা নিউটনের সূত্র অনুসারে ঠিকঠাক কাজটাই করবে। তাহলে এখানে বলা হচ্ছে যে এফ ইকুয়ালস টু এম এ, যেখানে এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, ত্বরণ সম্পূর্ণভাবে নির্ধারিত। আগে থেকে আমরা জানি, জাস্ট এখানে এই ফর্মুলাতে পুট করবো, এই ফর্মুলাটা ম্যানেজ মডেল, জাস্ট ভ্যালু পেয়ে যাবো। আর তারপরটা হচ্ছে স্ট্যাটিস্টিক মডেল। স্ট্যাটিস্টিক মডেলে যে জাজমেন্ট বা অনিশ্চয়তা থাকে, এখানে আউটপুটের সম্ভাব্যতা ভিত্তিক হয়, এখানে প্রেডিকশন করতে হয়। যে মন্টে কার্লো একটা সিমুলেশন রয়েছে, সেটা নিয়ে আমরা কথাবার্তা নাই বলি, যেখানে ভ্যারিয়েবল ব্যবহার করে সম্ভাব্য ভিত্তিক সব ফলাফল পাওয়া যায়। এন্ড কাহিনীটা হলো কি যে স্ট্যাটিক এবং ডাইনামিক মডেল, এটা খানিকটা ইউজ আছে বলতে পারেন। আমরা পপুলেশন গ্রোথ মডেল পড়বো, সেখানে আছে, বাট এইগুলোর তেমন ইউজ নাই। বাট এক নম্বরটা তো দেখলাম। স্ট্যাটিক মডেলটা কি? স্ট্যাটিক মডেলে সময়ের সাথে সিস্টেমের পরিবর্তন বিবেচনা করা হয় না, এবং এখানে সিস্টেমের অবস্থা সময়ের উপর নির্ভর করে না, তবে স্ট্যাটিক বা স্থির হয়ে থেকে যাবে।
উদাহরণ হিসেবে বলতে পারেন যেখানে সরবরাহ এবং চাহিদার মডেল, যেখানে একটা নির্দিষ্ট সময়ের সরবরাহ এবং চাহিদার পরিমাণ বিবেচনা করা হয়, এটা স্থির থাকে সবসময়। আর ডাইনামিক মডেল, ডাইনামিক মডেলের সময়ের সাথে সিস্টেমের পরিবর্তন হয়। এখানে সিস্টেমের অবস্থা সময়ের উপর নির্ভরশীল। এই যে পপুলেশন গ্রোথ মডেল যে আমরা ম্যালথেসিয়ান ডিসকাস করছিলাম, ডিপি আপন ডিটি ইকুয়ালস টু অনপি, এটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে। ধরেন 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল কত, 7 কোটি। তাহলে এখন আছে 2025, জনসংখ্যা কত হলো, 18 কোটি। তাহলে দেখেন সময়ের সাথে সাথে পপুলেশন বাড়লো, গ্রোথ হলো, সেহেতু এখানে সময়ের কার্যকারিতা রয়েছে, সেহেতু এটা ডাইনামিক বা গতিশীল। ধরেন 40-50 সালে তারও বাড়বে, তাই না? ধরেন 18 কোটি থেকে 30 কোটি হতে পারে। লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ানটা হচ্ছে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস মডেল। ডিসক্রিট মডেলে ভেরিয়েবল গুলি বিচ্ছিন্ন মান নেই, এখানে সময় বা স্পেস বিচ্ছিন্নভাবে বিবেচনা করা হয়। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। বা কন্টিনিউয়াস মডেলে ভেরিয়েবলগুলি অবিচ্ছিন্ন মান নেই, এখানে সময় বা স্পেস অবিচ্ছিন্নভাবে বিবেচনা করা হয়। আর উদাহরণ হিসেবে এখানে তরল প্রবাহের মডেল, যেখানে তরলের বেগ এবং চাপ অবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়, এইসব নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এতটুকু বুঝলেই হবে। আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে জাস্ট প্রবলেমগুলো সলভ করা শুরু করবো। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।